অজানা আতঙ্ক। এখানে সবকিছু দেখা যায় না, কিছু অনুভব করতে হয়। আমাদের আজকের নিবেদন নরপিশাচ। গল্পের মুখ্য চরিত্রে রয়েছেন তারানাথ তান্ত্রিক। রাত তখন 2:33। মেদিনীপুরের কেশিয়ারি অঞ্চলের ধারে ভানুপুর শ্মশানঘাট। ঝিঝির ডাকও যেন হাঁপিয়ে উঠেছে ক্রমশ। মেঘে ঢাকা আকাশের তলায় চারিদিক একেবারে নিস্তব্ধ। একটা টর্চের আলোর রেখা ধীরে ধীরে ক্রমশ এগোচ্ছে। দুজন লোক, তার মধ্যে একজন মাঝবয়সী আর একজন যুবক। টর্চ হাতে শ্মশানের দিকে পা বাড়াচ্ছে তারা। তারা জানে না তারা হাঁটছে সেই পথে যেটা মৃত্যুরও পরের কোন স্তরে নিয়ে যায়। হঠাৎ একটা ছায়া পেছন থেকে লাফিয়ে এসে পড়ে একেবারে তাদের পাশের বটগাছের গোড়ায়। কে আছে? কে আছে এখানে? কে কে গেল ওদিকে? কে গেল? না না না, কে কে আছে এখানে? কেউ তো একটা আছে, কেউ তো একটা আছে। এই কথা বলল তারা, কিন্তু কেউ কোনো সাড়া দিল না। যুবকটা পেছনে তাকিয়ে দেখল, আলোয় দেখা গেল না কিছুই স্পষ্টভাবে, কিন্তু একটা ঠান্ডা শ্বাস, একটা রক্ত মাংসের গন্ধ ভেসে এলো তার গায়ে। গলার ভেতরে কেমন যেন ঘিন ঘিনে কাঁটার অনুভব, যেন কেউ দাঁড়িয়ে আছে ঠিক পেছনে গা ঘেঁষে। লোক দুটো ভয় পেল না, কারণ ওরা এসবে একেবারে অভ্যস্ত। ওরা এই এলাকার চরপাড়ার মৃতদেহ সেবক। রাত বিরেতে মৃতদেহ দাহ করতে এনাদের ডাক পড়ে। তবুও আজকের রাতটা ছিল বড়ই অদ্ভুত। শ্মশানে পৌঁছে তারা দেখে আগুন জ্বলছে, কিন্তু কেউ নেই আশেপাশে। একটা অর্ধদগ্ধ লাশ শুয়ে আছে চিতার ওপর। তারপর আগুন ক্রমশ ধীরে ধীরে নিভে আসছে, আর ঠিক তার পাশেই বসে আছে কেউ, যার মুখ নিচু করে খাচ্ছে কিছু একটা। ঠোঁট থেকে গড়াচ্ছে ক্রমশ রক্ত। একটা মানুষ নয়, মানুষের মতো কেউ নয়, কিন্তু অদ্ভুতভাবেই খেয়ে চলেছে এক নাগাড়ে। কলকাতার শোভাবাজারে বসে আমি সমরেশ লিখছি এই কথা। লিখতে লিখতে আমার গা ক্রমশ ভারী হয়ে আসছে, শিরশির করছে। এই ঘটনা শোনার পর থেকেই আমি রাতে ঘুমোতে পারি না। ঘটনাটা আমায় শুনিয়েছিলেন তারানাথ তান্ত্রিক। হ্যাঁ, সেই রহস্যময় লোক, যার জীবন নিয়ে এক একটা গল্প মানেই গভীর অন্ধকারের দিকে আরো এক ধাপ এগানো। সেই শীতের রাতে তারানাথবাবুর বাড়িতে বসে গরম চায়ের কাপ হাতে আমি জানতে চেয়েছিলাম, আচ্ছা তারানাথবাবু, আপনি কখনো এমন কিছু দেখেছেন যেটা মরে গিয়েও বেঁচে থাকে? তিনি ধীরে ধীরে উত্তর দিয়েছিলেন, সমরেশ, শুধু দেখিনি সমরেশ, স্পর্শও করেছি। তুমি জানো, আমি একবার এক নরপিশাচের মুখোমুখি হয়েছিলাম। তার চোখ দুটো
হঠাৎ জ্বলে উঠেছিল তখন। বুঝতে পারলে? তারানাথবাবু বললেন 1971 সালের গোড়ার দিকের কথা। তিনি বললেন, তখন আমি মেদিনীপুরের এক প্রাচীন মন্দির সংস্কারের কাজে যুক্ত ছিলাম। সেই সময় এক তান্ত্রিক চিঠি এসে পৌঁছয় আমার কাছে, হাতে লেখা, কিন্তু চিঠিটা ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে প্রায়। আর চিঠিতে লেখা ছিল, ভানুপুরের শ্মশানে একজন পিশাচ বাস করছে। সে মৃতদের খায় না, জীবিতদের খুঁজে ফেরে। সে ফিরে এসেছে, আমার ক্ষমা চাইবার সময়ও নেই। তার শরীরে আগুন লাগিয়েও শেষ করা যায় না তাকে। চিঠি শেষে একটা নাম লেখা ছিল, অগ্নি শর্মা বৈরাগী। তখনও বুঝিনি আমি একটা যন্ত্রণার গহ্বরে পা দিচ্ছি। তারানাথবাবু পৌঁছান ভানুপুর, কথা বলেন সেখানকার গ্রামবাসীদের সঙ্গে, কিন্তু কারো মুখে কোনো উত্তর নেই, যেন সবাই কিছু একটা চাপা দিচ্ছে। শুধু একজন বৃদ্ধা বলেছিল, ওটা মানুষ নয়। প্রথম যেদিন শ্মশান থেকে অর্ধপোড়া দেহ উধাও হলো, আমরা ভাবলাম ওটা শেয়াল করেছে, কিন্তু তার 2 দিন পর পাওয়া গেল গোবিন্দ মাস্টারের দেহ। মাথাটা ছিল না, পেট ফেটে গেছিল, আর আর হাড়গুলো যেন চুষে নিয়েছে, কেউ চুষে নিয়েছে। সেই থেকে রাতে কেউ ওদিকে যায় না বাবা, কেউ যায় না। তোমরাও যেও না, জানো, তোমরাও যেও না, তোমরাও যেও না। তারানাথবাবু সাহস নিয়েই সেই রাতেই পৌঁছলেন শ্মশানের ধারে। হাতের তাবিজগুলো শক্ত করে বাঁধলেন, মাটিতে বসে শুরু করলেন এক গোপন মন্ত্র সাধনা, তেজঃ পিশাচ নাশায় স্বাহা। কিন্তু শ্মশান চুপচাপ থাকলো না। একটা অদৃশ্য হাঁসফাঁস ঘনিয়ে এলো চারদিকে। বাতাস হঠাৎ হয়ে উঠল বাষ্প ভেজা। মাটি যেন একটু একটু করে কাঁপতে লাগলো। আর হঠাৎই একটা অর্ধ জ্বলন্ত শরীর হাঁটুতে হেঁটে এসে থামলো তারানাথবাবুর সামনে। কিন্তু তখনও তিনি এক নিঃশ্বাসে মন্ত্র পাঠ করেই চলেছিলেন, তেজঃ পিশাচ নাশায় স্বাহা, তেজঃ পিশাচ নাশায় স্বাহা, তেজঃ পিশাচ নাশায় স্বাহা, হুম ফট স্বাহা, হুম ফট স্বাহা, হুম ফট স্বাহা, হুম ফট স্বাহা। তার মুখ নেই, চোখ ফোঁস করে লাল আগুন ছড়াচ্ছে। সে বলল না কিছুই, শুধু হেসে উঠল। তোর শরীর অনেক তন্ত্রের গন্ধ আছে। আজ আমি তোর আত্মাটাও চুষে নেব, তোর আত্মাটাও চুষে নেব। চোখ খুলতেই চারপাশটা একেবারে অন্ধকার। কুয়াশায় আচ্ছন্ন একটা পুরনো ঘর, যার দরজা নেই, জানলা নেই, অথচ একটা ঠান্ডা বাতাস কেমন গায়ে ছুঁয়ে যাচ্ছিল বারবার। মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে সৌভিকের। মনে পড়ে শেষবারও ছিল সেই গহীন শ্মশানে তারানাথের সাথে। কিন্তু এখন ঘরের এক কোণে বসে আছে একজন, মাথা নিচু, দুহাত হাঁটুতে। কেউ যেন কিছু জপছে, কিন্তু গলার আওয়াজ নয়, শব্দটা যেন হাড়ের ঘষাঘষির মতো কর্কশ আর অসহ্য। কে 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 আপনি? বলুন, বলুন, কে আপনি? কে? সৌভিক,
ফিস ফিস করে খানিকটা ভয়ের সাথে জিজ্ঞাসা করলো। লোকটি ধীরে মাথা তোলে। না, মানুষ নয়। চোখ নেই, শুধুই কালো গর্ত। চামড়া যেন ছিঁড়ে গিয়েছে মুখের এক পাশ থেকে, যেন ঠিকরে বেড়াচ্ছে। দাঁতগুলো, ঠোঁট ফুঁড়ে, যার নাক নেই, কেবল দুটি ফুটো, যেখান দিয়ে এক পশলা ধোঁয়া বারংবার বেরিয়ে আসছে বাইরে। সে বলে, তুই ওদের নিয়ে গেছিস, এখন তোর পালা, তোর পালা। তুই ওদের নিয়ে গেছিস, তুই ওদের নিয়ে গেছিস, এবার এবার তোর পালা, তোর পালা। সৌভিক উঠে পালাতে চায়, কিন্তু পা নড়ছে না, পায়ের তলায় হাড়। সে এখনো যে ঘরে আছে সেটা কোনো ঘর নয়, এটা একটা কঙ্কাল ঘর। হাজার হাজার মানুষের হাড় ছড়িয়ে ছিটিয়ে আশেপাশে, অনেকটা যেন জীবন্ত ভোজের পড়ে থাকা নরখাদকের আস্থানা। এতক্ষণে দরজার মতো কিছু একটা দেখতে পেল সে, কিন্তু সেখানে দাঁড়িয়ে আছে আর একটা ছায়ামূর্তি, যার মাথা নিচু, শরীর থেকে ক্রমাগত রক্ত ঝরছে। তার গলার কাঁচটা ছেঁড়া, যেন কেউ দাঁত দিয়ে ছিঁড়ে নিয়েছে। আর মুখটা ছিল তারানাথের। পেছনে দেখ, পেছনে দেখ, পেছনে দেখ। ছায়াটি তারানাথের গলায় আওয়াজ করে বলল। সৌভিক খানিকটা ভয়ে ভয়ে পেছনে তাকিয়ে যা দেখল, তাতে তার কণ্ঠ একেবারে রুদ্ধ হয়ে গেল। একটা পিশাচ দাঁড়িয়ে আছে তার গায়ের ওপর। গায়ের রং চুনের মতো সাদা, চোখ নেই, কিন্তু তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার ঘাড়ের পেছনে গজিয়ে উঠেছে একটা কালো দাগ, যেটা ক্রমাগত নড়ছে। তারানাথ একবার বলেছিলেন, নরপিশাচেরা মানুষের ঘাড়ের পেছনে একটা দাগ রেখে দেয়, ওরা সময় নষ্ট করে না। একবার চিহ্নিত করলেই ওরা ফিরে আসে ঠিক মৃত্যুর আগের রাতে। সৌভিকের মনে পড়ে, শ্মশানে তার ঘাড়ে কিছু একটা গরম অনুভব করেছিল সেদিন। সে ছুঁয়ে দেখেছিল, কিন্তু কিছুই ছিল না। কিন্তু এখন ছিল একটা দাগ, কালো জীবন্ত, ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে গলার চারপাশে। তৎক্ষণাৎ ঘরের মাঝখান থেকে ভেসে এলো এক ভয়াবহ চিৎকার, কিশোরের গলা। কার যেন কান্না আর আর্তনাদ মিশে এক হয়ে যাচ্ছে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি তো কিছু করিনি, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। আমি তো কিছু করিনি, আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি, আমি কাউকে কিচ্ছু বলবো না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তারপর এক বিকট শব্দ, মাংস ছিঁড়ে নেওয়ার শব্দ। তারানাথের গলা শোনা গেল, এ ওদের শেষ নরবলির খোঁজ। এই পিশাচ একবার খেতে শুরু করলে আত্মা কাঁদে, শরীর হাড়ে আর স্মৃতি ভেঙে পড়ে। এবার সময় এসেছে একে তাড়ানোর, কিন্তু এর জন্য চড়া মূল্য দিতে হবে। কিন্তু কিন্তু কি মূল্য তারানাথ বাবু, কি মূল্য দিতে হবে? কান্না জড়ানো গলায় জিজ্ঞেস করে সৌভিক। তারানাথ বলেন, না। তিনি কেবল আগুন জ্বালাতে থাকেন। একটি কালো রুমালে জড়ানো পোটলাতে কিছু মাটি মিশিয়ে বৃত্ত আঁকেন।
তুই তৈরি থাক, আজ রাত্রির 12টায় শুরু হবে শেষ প্রহর। তখনই সত্যিটা জানবি কে মানুষ আর কে নরপিশাচ। হঠাৎ করে বাতাস থেমে যায়, ঘড়ির কাঁটা ঠিক 12টা বাজায়, আর ঘরের ভেতরে শোনা যায় অজস্র কণ্ঠ, শত শত মৃত মানুষের কান্না, হাহাকার, ছেঁড়া কান্না যেন বাতাসকে ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে। তারানাথ বলে, এরা সেই আত্মারা যাদের শরীর খেয়েছে ওই নরপিশাচ। এখন শুধু আত্মা রয়ে গেছে। তারা জানে না যে তারা মৃত, আর ইহজগতের বাসিন্দা নয় তারা। আর পেছনে দাঁড়িয়েছিল সে, অর্থাৎ সেই পিশাচ যার চোখ নেই কিন্তু সে সব দেখতে পায়। এবং এবার সে কথা বলে। তোরা ওদের মুক্তি দিবি, তবে তোকে দিতে হবে জীবন। নিজের স্বেচ্ছায় আত্মবলি, তোর জীবন দিতে হবে, দিতে হবে স্বেচ্ছায় আত্মবলি।